আমরা আজকে যেটা করাবো তোমাদের গত ক্লাসে দেখাছিলাম সমবেগ অসমবেগ, আজকে তোমার ত্বরণ পড়াবো। এরপরে আমরা সমত্বরণ অসমত্বরণ এগুলা দেখাবো। তো প্রথমে আসো ত্বরণ। ত্বরণের বা ত্বরণকে বলে তোমার তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক বেগ আর বেগ যেরকম, তো তাৎক্ষণিক ত্বরণ এবং ত্বরণ তোমার একই রকম। এটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের যে পরিবর্তনের হার তাকে আমরা বলবো তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ। তোমার ত্বরণের সংজ্ঞা জানো যে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো সংজ্ঞাটা আমরা একটু লিখি। তাৎক্ষণিক ত্বরণ, ত্বরণ বা শুধু ত্বরণ, শুধু ত্বরণ বলা অথবা তাৎক্ষণিক ত্বরণ বলে। আচ্ছা, এটা হচ্ছে কোনো একটি গতিশীল বস্তুর, কোনো একটি গতিশীল বস্তুর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলে। আচ্ছা, এখন এই আমরা গত ক্লাসে তোমাদের তাৎক্ষণিক বেগ বা বেগ যেভাবে দেখা যায় ঠিক সেরকমই, সেটাও শূন্যের সময় ব্যবধান শূন্যের কাছাকাছি ছিল। এখানেও সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তবে সেখানে ছিল সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার, বেগ ছিল। আর এখানে হবে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, এটা হবে ত্বরণ। তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে দেখাবো? তোমরা জানো ত্বরণ ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন থেকে এ মানে বোঝায় সাধারণত ত্বরণ। তো ত্বরণ আমরা লিখতে পারি ত্বরণ স্মল এ সমান, আর ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তাহলে ত্বরণ এ সমান কি হবে? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। এটা আমরা কীভাবে লিখবো? গত ক্লাসে দেখেছি যে লিমিট দিয়ে লিখতে হবে। লিমিট ডেল টি টেন্ডস টু জিরো মানে হচ্ছে শূন্যের কাছাকাছি, আর হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। তাহলে ডেল বি ডিভাইড বাই ডেল টি। ডেল বি হচ্ছে এখানে বেগের পরিবর্তন, আর ডেল টি হচ্ছে সময় ব্যবধান। তাহলে দেখো এই লিমিট ডেল টি টেন্ডস টু জিরো মানে হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের হার অর্থাৎ ডেল বি বাই ডেল টি, এটাকে আমরা বলবো ত্বরণ। আর এই পুরো ব্যাপারটাকে অর্থাৎ এই সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের যে পরিবর্তন হয় এটাকে আমরা বলবো ভি এর ডিফারেন্সিয়েশন বা ডিভি বাই ডিটি, যেটা গত ক্লাসে দেখেছি আমরা ডিএস বাই ডিটি ছিল, এখন হবে ডিভি ডিভাইড বাই ডিটি। অর্থাৎ বলতে পারি টি সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন বা ত্বরণ হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ত্বরণ। তো এই ত্বরণটা আবার দুই রকম হতে পারে, সমত্বরণ অসমত্বরণ। বেগ যেরকম দুই রকম ছিল, সমবেগ অসমবেগ, ত্বরণ ঠিক দুই রকম, সমত্বরণ অসমত্বরণ। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে তোমার সমবেগ অসমবেগের গ্রাফ যেরকম ছিল হুবহু সমত্বরণ অসমত্বরণের গ্রাফ একই রকম হবে, শুধু তোমার প্যারামিটারগুলো একটু চেঞ্জ হবে। অর্থাৎ এক্স অক্ষে ওয়াই অক্ষে আমরা যেটা লিখছিলাম সেগুলো একটু চেঞ্জ হবে, আর কোনো গ্রাফের মানে শেইপের কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে। আমরা এখন দেখাই সেটা। তাহলে আমরা প্রথমে দেখাবো সমত্বরণ। আচ্ছা, সমত্বরণ ব্যাপারটা মানে সমত্বরণ মানে হচ্ছে যখন কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটবে একই হারে গতির পরিবর্তন ঘটবে বা বেগের পরিবর্তন ঘটবে, তখন আমরা তাকে বলবো সমত্বরণ। অর্থাৎ বেগ যদি বৃদ্ধি পায় তাহলে একই হারে বৃদ্ধি পাবে। সে ধরো একটা উদাহরণ দিই, কোনো একটা গাড়ির ধরো সে আদি বেগ হচ্ছে 0, হ্যাঁ, অর্থাৎ সির অবস্থা থেকে শুরু করবে, সির অবস্থা থেকে যাত্রা শুরু করবে। 1 সেকেন্ড পর বেগ হলো তার 2 মিটার পার সেকেন্ড, তার মানে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এটা সমত্বরণে চলে তাহলে 2 সেকেন্ড পরে বেগ হবে 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর বেগ হবে 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার গতি বৃদ্ধি পাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে। এটি হচ্ছে সমত্বরণ। তাহলে সমত্বরণের সংজ্ঞাটা আমরা লিখতে পারি সমত্বরণ, এটা হচ্ছে ত্বরণ যদি সবসময় ধ্রুব হয় তবে তাকে সমত্বরণ বলে। কি লিখবো আমরা?
ত্বরণ যদি সব সময় ধ্রুবক হয় তবে তাকে সমত্বরণ বলে, অর্থাৎ ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে তোমার সমত্বরণ। এখন এই সমত্বরণের ক্ষেত্রে আমাদের লেখচিত্র বা গ্রাফগুলো কেমন আমরা একটু দেখি। আচ্ছা, যেহেতু সমত্বরণ, এই ক্ষেত্রে সমবেগের যে গ্রাফটা হবে সেটা এখানে পদ্ধতি হবে। আমরা এক্স অক্ষে যদি টি দিই, ওয়াই অক্ষে যদি এ দিই, ওখানে দিয়েছিলাম এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে ভি, এখানে হবে এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে এ। সমত্বরণ, সমত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হবে না। তাহলে গ্রাফটা হবে এরকম, সমবেগের গ্রাফ যেরকম ছিল ঠিক সেরকম। সময়ের ক্ষেত্রে ভিটি গ্রাফ যেরকম ছিল, সমত্বরণের ক্ষেত্রে এটি গ্রাফ একই রকম হবে। এটি অর্থাৎ অ্যাক্সিলারেশন ভার্সাস টাইম। হ্যাঁ, এই ত্বরণ, এই তোমার গ্রাফটা একই রকম ভাবে দেখো। এখানে ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ হ্যাঁ একই আছে, বাড়েও না কমেও না, এটা হচ্ছে জিরো। এই গ্রাফটা আবার এরকম হতে পারে, হ্যাঁ, অর্থাৎ টি অক্ষের সময়ের যে অক্ষটা আমরা আঁকছি এখানে, এই অক্ষের নিচে হতে পারে। নিচে কখন হবে? যদি ত্বরণটা নেগেটিভ হয়, অর্থাৎ সমমন্দন হয়, সেক্ষেত্রে এই গ্রাফটা উপরে না হয়ে নিচে হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা এই ওয়াই অক্ষে আমরা এ দিছি, তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে হবে, জিরো থেকে উপরের দিকে হবে। আর এটা যদি নেগেটিভ হয়, জিরো থেকে নিচের দিকে হবে। তাহলে এই দুইটা গ্রাফ, এটাও সমত্বরণ বোঝায়, এটাও সমত্বরণ বোঝায়, তবে এই ক্ষেত্রে ত্বরণটা হবে ধনাত্মক, আর নিচের যেটা ডটেড লাইন আঁকলাম এক্ষেত্রে ত্বরণ হবে ঋণাত্মক। অর্থাৎ আমরা এটাকে বলবো সমমন্দন, এটাকে সমমন্দন বলতে পারি বা ঋণাত্মক ত্বরণ বলতে পারি। আচ্ছা, এই হলো আমাদের এ এবং টি এর গ্রাফ। এখন আসো বেগের পরিবর্তনটা কেমন হবে। এই ক্ষেত্রে কিন্তু সমবেগে যেরকম বেগের পরিবর্তন হয় না, সমত্বরণে কিন্তু ত্বরণের পরিবর্তন হয় না, বাট বেগের পরিবর্তন হয়। হ্যাঁ, কারণ ত্বরণ একই থাকে, ত্বরণ একই থাকা মানে হচ্ছে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে অথবা বেগ একই হারে হ্রাস পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখো। আমাদের সম বেগের ক্ষেত্রে এসটি গ্রাফ যেরকম ছিল, এখানে ভিটি গ্রাফ একই রকম হবে। সমত্বরণের ক্ষেত্রে ভিটি গ্রাফ একই রকম, অর্থাৎ এক্স অক্ষে আমরা দেবো টি, ওয়াই অক্ষে আমরা দেব তোমার ভি। হ্যাঁ, ওয়াই অক্ষে দেব ভি। এখন দেখো, একটা বস্তু যদি এই স্থির অবস্থায় যাত্রা শুরু করে সমত্বরণে চলতে থাকে, তাহলে কিন্তু তার বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে এরকম হবে, দেখো এই মূলবিন্দুগামী একটা সরণ দেখা হবে। ওখানে যেরকম সমবেগে এসটি গ্রাফ ছিল, মূলবিন্দুগামী সরণ দেখা, এটাও বিটি গ্রাফ হবে, একই জিনিস। দেখো বেগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, একই হারে বৃদ্ধি পাচ্ছে। এই গ্রাফটা হচ্ছে যখন আদিবেগ জিরো। কিন্তু এমন যদি হয় যে আদিবেগ জিরো না, অর্থাৎ একটা গাড়ি বা একটা বস্তু নির্দিষ্ট বেগে চলতেছে, এরপরে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হওয়ার পূর্বে তার একটা বেগ ছিল, হ্যাঁ, আর ত্বরণ সৃষ্টি হওয়ার পরে তার বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে গ্রাফটা জিরো থেকে স্টার্ট হবে না, একটু উপর থেকে হবে, এই উপর থেকে স্টার্ট হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? সমত্বরণ। এই দুইটা গ্রাফই কিন্তু সমত্বরণ বোঝাচ্ছে, বেগ বৃদ্ধি বোঝাচ্ছে। প্রথম যে গ্রাফটা আঁকলাম সেটা বোঝাচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, আর পরে যেটা আঁকলাম সেটা বোঝাচ্ছে যে আদি বেগ জিরো না, একটা নির্দিষ্ট বেগ একটা ছিল, কোনো একটা বেগ তার মধ্যে ছিল। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে সমত্বরণ। যদি সমমন্দন হয়, গতি যদি ক্রমে হ্রাস পায়, সেক্ষেত্রে গ্রাফটা কেমন আমরা একটু দেখাই। গতি হ্রাস পেলে স্বাভাবিকভাবেই এই যখন টি ইকুয়াল জিরো তখন তার বেগ জিরো হবে না, কারণ জিরো হলে তার গতি হ্রাস পাওয়ার কোনো প্রশ্ন নেই, তার বেগই নেই হ্রাস পাবে। অর্থাৎ একটা চলন্ত গাড়ির গতি হ্রাস পাচ্ছে বা চলন্ত ট্রেনের গতি হ্রাস পাচ্ছে ব্রেক করার ফলে। যদি একই হারে হ্রাস পায় গতিটা, সেক্ষেত্রে গ্রাফটা কেমন আমরা দেখি। সেক্ষেত্রে আদিবেগ নিশ্চয়ই জিরো হবে না, একটা মান থাকবে, তাহলে গ্রাফটা উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে এই যে যেটা আঁকলাম এখন বিটি গ্রাফ, এটাও কিন্তু সমত্বরণ বোঝায়, তবে এক্ষেত্রে ত্বরণ হবে ঋণাত্মক, ত্বরণ হবে ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে ত্বরণ আমরা বলতে পারি সমত্বরণ বাট ঋণাত্মক ত্বরণ, ত্বরণ হচ্ছে ঋণাত্মক। আর উপরে যেটা আঁকলাম সেগুলো কিন্তু সমত্বরণ, তবে ত্বরণ হচ্ছে ধনাত্মক, তাই এটা হচ্ছে ত্বরণ ধনাত্মক। হ্যাঁ, এখানে দুইটা গ্রাফ কেন আছে, একটা বোঝাচ্ছে আদিবেগ জিরো, আর একটা বোঝাচ্ছে আদিবেগ জিরো না। ঠিক আছে, তাহলে আমরা এই সমত্বরণের গ্রাফগুলো মোটামুটি দেখালাম। এটা সমবেগের গ্রাফটা যদি তুমি বুঝতে পারো বা মনে রাখতে পারো, তাহলে একই জিনিস সমত্বরণের ক্ষেত্রে বসাইতে পারবা, শুধু এই ইয়েটা চেঞ্জ হবে, একটু এক্স অক্ষে চেঞ্জ হবে না, এক্স অক্ষে টি থাকবে, সব জায়গায় টি থাকবে, শুধু ওয়াই অক্ষটা চেঞ্জ হবে। ওখানে যেটা ভি ছিল এখন সেটা হয়ে যাবে এ, ওখানে যেটা এস ছিল এখানে সেটা হয়ে যাবে ভি।
গ্রাফের সেই একই রকম থাকে। এইগুলো আমাদের সমতরণ। আচ্ছা, এরপর আসো অসমতরণ। অসমতরণ মানে হচ্ছে যদি ত্বরণের মান পরিবর্তন হয়, হ্যাঁ, একই না থাকে, চেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলবো অসমতরণ। তো অসমতরণের সংজ্ঞাটাকে একটু দেখি। সময়ের সাথে যখন ত্বরণ ভিন্ন ভিন্ন হয় তখন তাকে অসমতরণ বলে। তাহলে আমরা একটু লিখি অসমতরণ। হ্যাঁ, আচ্ছা। সময়ের সাথে যখন ত্বরণ ভিন্ন ভিন্ন হয়, সময়ের সাথে যখন ত্বরণ ভিন্ন ভিন্ন হয় হয় তখন তাকে অসমতরণ বলে। অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে, তবে একই হারে বৃদ্ধি পাবে না, কখনো বেশি বৃদ্ধি পাবে, কখনো কম বৃদ্ধি পাবে। তার একটা উদাহরণ দিই। সে ধরো একটা গাড়ি, হ্যাঁ, তোমার স্থির অবস্থানে যাত্রা শুরু করবে। প্রথম সেকেন্ড পর তার বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড পর তার বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, এরপরে তৃতীয় সেকেন্ড পর তার বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রথম সেকেন্ডে তার বেগ 0 থেকে 2 হয়েছে, তার মানে ত্বরণ হচ্ছে 2। পরবর্তীতে তার বেগ হচ্ছে 2 থেকে 3, ত্বরণ হচ্ছে 1। এরপরে 3 থেকে হচ্ছে 8, ত্বরণ হচ্ছে 5। অর্থাৎ ত্বরণটা একই হারে বৃদ্ধি পাচ্ছে না। এই ধরনের ত্বরণ হচ্ছে অসম ত্বরণ। তো অসম ত্বরণের ক্ষেত্রে গ্রাফ আমরা দেখাই। অসম বেগের গ্রাফ যেরকম, অসম ত্বরণের গ্রাফটাও ঠিক সেরকম। তো তবে যেটা চেঞ্জ হবে বললাম, এই তোমার এই ভির জায়গায় হবে এ, আর এসের জায়গায় হবে ভি, এটাই চেঞ্জ, আর কোনো পরিবর্তন নাই। আমরা একটু দেখি। প্রথমে আমরা এই সময়ের সাথে এর পরিবর্তনটা আমরা একটু দেখি। এখন এই যে অসমবেগ যেরকম দুই রকম ছিল, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অসমবেগ দুই রকম, কীরকম, বেগ বৃদ্ধি পেতে পারে, আবার বেগ হ্রাস পেতে পারে। এই ক্ষেত্রে অসম ত্বরণ দুই রকম হতে পারে, ত্বরণ বৃদ্ধি পেতে পারে, আবার ত্বরণ হ্রাস পেতে পারে। হ্যাঁ, যদি সময়ের সাথে ত্বরণ বৃদ্ধি পায় সেটাও অসম ত্বরণ, আর যদি সময়ের সাথে ত্বরণ হ্রাস পায় সেটাও অসম ত্বরণ। এখন যদি ত্বরণ বৃদ্ধি হয়, গ্রাফটা কেমন আমরা একটু দেখি। তাহলে গ্রাফটা হবে সে এইরকম, সময়ের সাথে ত্বরণ বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই অসম, হ্যাঁ, ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, আর সময়ের সাথে যদি ত্বরণ হ্রাস পায় সেটা অসম ত্বরণ হবে। সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে? সেক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামবে, দেখছো? তাহলে এই সলিড লাইনটা বোঝাচ্ছে ত্বরণ বৃদ্ধি, আর ডটেড লাইনটা বোঝাচ্ছে ত্বরণ হ্রাস। আমরা এটাকে বলতে পারি ত্বরণ বৃদ্ধি, আর এটাকে বলতে পারি ত্বরণ হ্রাস। দুটাই কিন্তু অসম ত্বরণের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সময়ের সাথে ত্বরণের পরিবর্তন আমরা গ্রাফিক্যালি দেখালাম। এখন আসো বেগের পরিবর্তনটা কেমন হবে। অসম বেগে যেটা এস ছিল, এস টি গ্রাফ, এখন সেটা হয়ে যাবে বিটি গ্রাফ বা বেগের পরিবর্তন। তাহলে ভি টি। তো আমরা সেখানে দুইটা গ্রাফ দেখাচ্ছি, তোমাদের মনে আছে যে তোমার এস টি গ্রাফ দুইটা ছিল। একটা হচ্ছে অসম বেগ বেগ বৃদ্ধির ক্ষেত্রে কী হবে, আর আবার হচ্ছে অসম বেগ বেগ হ্রাসের ক্ষেত্রে, অর্থাৎ বেগ হ্রাসের ক্ষেত্রে কী হবে। আমরা দেখাছিলাম সেখানে দুইটা বক্ররেখা ছিল। হ্যাঁ, অসম বেগ বেগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বক্ররেখা ছিল যেটা ক্রমান্বয়ে খাড়া হয়েছিল, এস টি গ্রাফ। আর বেগ হ্রাসের ক্ষেত্রে সেটা বক্ররেখা ছিল, সেটা ক্রমান্বয়ে অনুভূমিক হয়েছে, রেখাটা ক্রমান্বয়ে অনুভূমিক হয়েছে। তাহলে বেগ বৃদ্ধির ক্ষেত্রে গ্রাফ হবে এরকম, একই গ্রাফ বিটি গ্রাফ, সেখানে ছিল এস টি গ্রাফ, এখন হবে বিটি গ্রাফ। অর্থাৎ বেগটা বৃদ্ধি পাবে, টির সাথে বেগটা বৃদ্ধি পাবে, এবং সেটা একটা বক্ররেখা দ্বারা প্রকাশ করা। বক্ররেখা কেন করছি? কারণ এটা অসমতরণ, এটা সমতরণ না। সমতরণের ক্ষেত্রে একটু আগে দেখেছি আমরা, সরলরেখা ছিল, সেটা ছিল সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা ছিল। তাহলে এটা কখন প্রযোজ্য হবে? যখন ত্বরণ বৃদ্ধি, ত্বরণ বৃদ্ধির ক্ষেত্রে এটা প্রযোজ্য। অসমতরণ কিন্তু ত্বরণ বৃদ্ধি, অসমতরণ দুই প্রকার, ত্বরণ বৃদ্ধি, ত্বরণ হ্রাস। আর ত্বরণ হ্রাসের ক্ষেত্রে কী হবে? উল্টো হবে, রেখাটা হবে এরকম, ক্রমান্বয়ে অনুভূমিক। এটাও তোমার ভিটি গ্রাফ। তাহলে এটা হচ্ছে ত্বরণ হ্রাসের ক্ষেত্রে, ঠিক আছে। এই আমরা মোটামুটি এই সবগুলো বুঝাই ফেলছি, সমতরণ অসমতরণ। এখন এই যে যা আমরা দেখাইলাম, এগুলো মূলত কয়েকটা সংজ্ঞা পড়েছি, আর গ্রাফে কেমন হয় সেটা আমরা গ্রাফটা আঁকা বা কীভাবে আঁকতে হয় সেটা দেখেছি। আচ্ছা, তো এইগুলোর উপর একটা আমরা এখন অঙ্ক করবো। অঙ্ক ঠিক না, অ্যাকচুয়ালি আমরা একটা সৃজনশীল প্রশ্ন মতো করবো। এটা দিয়ে তুমি বুঝতে পারবো যে এই গ্রাফগুলো কীভাবে আমরা ইউজ করবো। তারপর তোমার আমরা কীভাবে সরণ বের করবো, কীভাবে বেগ বের করবো, কীভাবে ত্বরণ বের করবো, এগুলো তোমরা স্কুলেও পড়ে আসছো। তবে গ্রাফের ব্যাপারটা হয়তো এবার পড়ো নাই, আমি এখন একটা এক্সাম্পল দিয়ে এটা করাই দিই। হ্যাঁ,
আমরা একটা ট্রেনের গতি নিয়ে আলোচনা করব। একটা ট্রেন ধরো আমাদের নোয়াখালীর সোনাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করলো, শুরু করে কোথাও না থেমে, হ্যাঁ না থেমে এটা একবারে চলে গেছে কুমিল্লা। কুমিল্লা স্টেশনে যাওয়ার পরে এটা ট্রেনটা থামলো। তো এখন এই এই গতি যদি আমরা চিন্তা করি, তাহলে তোমরা সবাই বুঝতে পারতেছো যে ট্রেনে স্বাভাবিকভাবেই যখন ট্রেন সোনাপুর যাত্রা শুরু করলো, শুরু করার মুহূর্তে তার বেগ ছিল 0, অর্থাৎ আদি বেগ হচ্ছে 0। এরপরে ট্রেনটির গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, অর্থাৎ তার মধ্যে ত্বরণ থাকবে, হ্যাঁ নির্দিষ্ট সময় ত্বরণ থাকবে। এরপরে বেগ আর বৃদ্ধি পাবে না, নির্দিষ্ট বেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। এটা কোথাও থামবে না, যখন কুমিল্লার কাছাকাছি পৌঁছাবে তখন এটাকে ব্রেক করে ট্রেনটাকে থামানো হবে। তাহলে আমরা 3টে স্টেপ ধরতে পারি। প্রথম কিছু সময় তার ত্বরণ থাকবে, মধ্যবর্তী কিছু সময় সমবেগে চলবে, আর শেষ কিছু সময় অল্প সময় সেটা তার মন্দন থাকবে, অর্থাৎ মন্দনে ট্রেনটি থেমে যাবে। তাহলে 3টে স্টেপ আমরা দেখি। তাহলে প্রথম আমরা একটা উদ্দীপক দেখি। উদ্দীপকটা হবে একটি ট্রেন যেটা সোনাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে, যার আদিবেগ 0। আদিবেগ 0 এটা না বললেও চলে, কারণ যাত্রা শুরু করা মানেই ট্রেনটা সিট অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তাহলে আমরা দেখি একটা উদ্দীপক বা সিএনসি প্রশ্নে বলতে পারো। একটি ট্রেন সোনাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রথম মিনিট 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। অর্থাৎ প্রথম মিনিট ট্রেনটির মধ্যে ত্বরণ থাকে, সেই ত্বরণের মান বলে দিছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আর ত্বরণ থাকে না, চলে। তার প্রথম মিনিট সমত্বরণে চলে, ত্বরণের মান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদিবেগ কত? 0। পরবর্তী 30 মিনিট ট্রেনটি সমবেগে চলার পর, অর্থাৎ 30 মিনিট সমবেগে ট্রেনটা চলছে, চলার পরে কি বলছে? চলার পর ব্রেক করে একে 1.5 মিনিটে কুমিল্লা স্টেশনে থামানো হলো। ঠিক আছে, তাহলে ব্রেক করে থামাইছে কোথায়? কুমিল্লা স্টেশনে। থামাইতে কত সময় লাগছে? 1.5 মিনিট। তাহলে ট্রেনটার গতি চিন্তা করো, 3টা টাইম স্লট আমরা করতে পারি। প্রথম মিনিট সমত্বরণে চলে, ত্বরণের মান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে পরবর্তী 30 মিনিট সমবেগে চলে, কত বেগে সেটা আমরা জানি না, আমরা বের করব। আচ্ছা, প্রথম মিনিট পরে যে বেগ থাকবে সেই বেগেই চলতে থাকবে পরবর্তী 30 মিনিট। 30 মিনিট চলার পরে আবার ট্রেনটাকে থামানো হয়েছে, কতক্ষণ লাগছে থামাইতে? 1.5 মিনিট। তাহলে 3টা টাইম, প্রথম মিনিট সমত্বরণে চলে, মধ্যবর্তী 30 মিনিট সমবেগে চলে, আর শেষ 1.5 মিনিট 1.5 মিনিট শেষ, সেটা চলে সমমন্দন। এই ট্রেনটার গতি আমরা এভাবে চিন্তা করতে পারি। এখন এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা লিখি, কী প্রশ্ন হতে পারে। সে ধরো একটা প্রশ্ন যে আমরা এখানে দেখতেছি যে ট্রেনটার গতির কিন্তু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। তো গতির পরিবর্তনটা আমরা বের করবো এবং সেটা গ্রাফিক্যালি বা লেখচিত্রের সাহায্যে দেখাবো। তাহলে প্রথম হচ্ছে ট্রেনটির বেগের পরিবর্তন নির্ণয় করে লেখচিত্রের সাহায্যে দেখো। এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে ট্রেনটার মধ্যে ত্বরণ, প্রথমে ত্বরণ আছে, এরপরে সমবেগে চলে, ত্বরণ নাই, দেন আবার মন্দন আছে। তাহলে ত্বরণও দেখা যায় সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে তোমাকে কি ত্বরণের পরিবর্তন নির্ণয় করো এবং গ্রাফের মাধ্যমে দেখো, সেটা হতে পারে প্রশ্ন। ট্রেনটির ত্বরণের পরিবর্তন নির্ণয় করে লেখচিত্রের সাহায্যে দেখো। এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আমরা করতে পারি যে ডিস্টেন্স, দূরত্ব হিসাব করবো আমরা। সোনাপুর থেকে
তোমার এই কুমিল্লার দূরত্ব। হ্যাঁ, সোনাপুর থেকে কুমিল্লার দূরত্ব নির্ণয় কর। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দূরত্বটা এখন এই তিনটা তোমার এই প্রশ্ন আমাকে সলিউশন করতে হবে। তো আমরা একটা করে করি, মুছে ফেলি। তাহলে প্রথম হচ্ছে তোমার বেগের পরিবর্তন নির্ণয় করতে হবে এবং সেটা এক্সেলের সাহায্যে দেখাইতে হবে। আচ্ছা, এখানে তিনটা ভাগে ভাগ করতে হবে। প্রথম মিনিট, পরবর্তী 30 মিনিট এবং শেষ 1.5 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। মুছে ফেলি। আমরা মুছে ফেলে এখানে তিনটা টাইম স্লটের জন্য তিনটা বেগ আমরা বের করব। দেখো আমরা গ্রাফে এটাকে আঁকবো। তাহলে কয় সলিউশন? প্রথমে আসো, প্রথম মিনিটের ক্ষেত্রে কি ঘটে দেখো। প্রথম মিনিটের ক্ষেত্রে আদি বেগ কত? শুরুতে আদি বেগ হচ্ছে 0, ট্রেনটা স্থির থেকে যাত্রা শুরু করছে। তাহলে আমরা লিখি আদি বেগ v নট ইকুয়াল 0। হ্যাঁ, প্রথম মিনিটে কিন্তু ত্বরণ থাকে। তাহলে ত্বরণ a1, এটা আমরা a1 ধরছি। কেন ধরছি a1? আমরা দেখলাম শেষেও কিন্তু একটা ত্বরণ আছে, যদিও সেটা মন্দন। এখানে এটাকে ধরলাম a1। a1 এর মান কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম মিনিটের ক্ষেত্রে সময় কতটুকু হবে? 60 সেকেন্ড। তাহলে সময় আমরা লিখব t1, এটাকে t1 ধরে দাও, কারণ তিনটা টাইমে আমরা ভাগ করছি। t1 হচ্ছে 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এখন আসো আমরা 1 মিনিট পরে বেগ কি হয় সেটা লিখি। তাহলে লিখি প্রথম মিনিট পর বেগ v সমান, শেষ বেগের সূত্র তোমরা স্কুলে পড়ে আসছো। তোমরা স্কুলে পড়ছো u প্লাস এটি। আদিবেগ কি ইউ ধরে পড়েছিল স্কুলে। এখন থেকে আমরা ইউ পড়বো না। আদিবেগ ইউ না, আদিবেগ হোক ভি নট। ভি অর্থাৎ সব বেগকেই ভি দ্বারা প্রকাশ করা হবে, অর্থাৎ সেটা আদিবেগ হোক শেষ বেগ হোক, সব প্রকাশ করা হবে কি দ্বারা? ভি দ্বারা, ভ্যালোসিটির ভি। অতএব আদিবেগ ইউ না হয়ে হবে ভি নট। তাহলে এই যে আমরা ভি নট হিসেবে আদিবেগ দেখছো, এটা ইউ না দিয়ে কি ধরছি? ভি নট। তাহলে 1 মিনিট পর বেগ তোমরা পড়ছো ভি সমান শেষ বেগের সূত্র, ভি সমান ইউ প্লাস এটি। আমরা এখানে দেখো ভি সমান ভি নট প্লাস এটি। এটি না হয়ে হবে a1t, কারণ এই টাইম স্লটে প্রথম মিনিটের ক্ষেত্রে আমরা ত্বরণটাকে a1 ধরছি। তাহলে ভি সমান ভি নট প্লাস a1 t1 ধরে রাখি, a1 t1। আর বেগটাকে আমরা v1 ধরি, কারণ আমাদের আরো বেগ আছে, বুঝছো? প্রথম মিনিট পরে বেগটাকে আমরা, এটাই শেষ বেগ না, এরপরে আবার বেগ আছে, আরো আছে। অতএব আমরা প্রথম মিনিট পর বেগটাকে v1 ধরলাম এবং প্রথম মিনিট আদি বেগ যেহেতু ভি নট, তো ভি সমান ইউ প্লাস এটি, ওই সূত্র অনুযায়ী শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এক্ষেত্রে হবে v1 সমান ভি নট প্লাস a1 t1। আমাদের ভি নটের মান কত? 0। a1 এর মান কত? 0.5। t1 এর মান কত? 60। তাহলে এটা কি দাঁড়ায়? 30 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিনিট পরে বেগ পেয়ে গেছি 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই শুরুতে বেগ ছিল 0, 1 মিনিট পরে বেগ হয়েছে 30 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পরে হয়েছে? 1 মিনিট পরে। তো এই যে টাইম স্লটটা 1 মিনিট, এই টাইম স্লটে কিন্তু ট্রেনটি কীভাবে চলবে বলো তো? সমবেগে নাকি সমত্বরণে? এটা হবে সমত্বরণে, কারণ এখানে আমরা বলছি ত্বরণে a1 সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই টাইমটা চলে সমত্বরণে। আচ্ছা এখন আসো, তাহলে 1 মিনিট পরে 1 মিনিটের বেগের অবস্থা আমরা বুঝে ফেলছি। এখন 1 মিনিট পরে কিন্তু ট্রেনটা একই গতিতে চলবে, কারণ সমবেগে চলবে সেটা, আর গতি বাড়বে না। ত্বরণ যেহেতু নাই, গতি আর বাড়বে না। তাহলে আমরা বলতে পারি পরবর্তী 30 মিনিট ট্রেনটি v1 সমান 30 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে। ঠিক আছে, সমবেগে চলবে। এবার আসো শেষ 1.5 মিনিট। শেষ 1.5 মিনিটে কি ঘটবে? শেষ 1.5 মিনিট। হ্যাঁ, শেষ 1.5 মিনিটের ক্ষেত্রে দেখো ব্রেক করা হবে। হ্যাঁ, অর্থাৎ
প্রথম 1 মিনিট সমতলে চলার পর 30 মিনিট চলবে সমবেগে, মোট 31 মিনিট। 1 মিনিট প্লাস 30 মিনিট, মোট 31 মিনিট। মোট 31 মিনিট চলার পর, যাত্রা শুরুর পর থেকে 31 মিনিট চলার পরে ব্রেক করা হবে। ব্রেক করার মুহূর্তে তার বেগ থাকবে ওই যে 30 মিনিট পরের শেষ বেগ, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হবে আদি বেগ, ব্রেক করার মুহূর্তে আদি বেগ। তাহলে শেষ 1 মিনিটে আদি বেগ কি হবে? আদি বেগ কিন্তু এখন 0 হবে না, বুঝছো? এখন হবে 30 মিটার পার সেকেন্ড আদি বেগ। এটাকে আমরা v1, যেটা v1 ছিল সেটা আদি বেগ হয়ে যাবে। v1 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? তরঙ্গ এখানে বলা নেই শেষ বেগ কত, যেহেতু ট্রেনটা থেমে গেছে শেষ বেগ হবে v সমান 0, বা এটা আমরা v2 বলতে পারি। শেষ বেগ v2 সমান হচ্ছে 0, ঠিক আছে, যেহেতু ট্রেনটা থেমে গেছে। আর সময় হচ্ছে t2 সমান 1.5 মিনিট সমান কত? 90 সেকেন্ড। 1.5 মিনিট মানে কি 90 সেকেন্ড। তাহলে আমরা মোটামুটি এই 3টা টাইম স্লটে গতির অবস্থা মোটামুটি বা গতি কেমন হয় সেটা আমরা বের করে ফেলছি। এবার আমরা গ্রাফিক্যালি এটাকে দেখাবো বা গ্রাফে দেখাবো। আচ্ছা, এটা বুঝতে পেলে আমাদের ডাটাগুলো বা গ্রাফটা আমরা এখানে রাখতে পারি। এদিকে আমরা গ্রাফটা আঁকি। দেখো, এই এক্স অক্ষে আমরা দেবো টি, ওয়াই অক্ষে দিব আমরা ভি, বেগের পরিবর্তন। এটা হলো 0। টাইমটা 3টা স্লটে আমরা ভাগ করব। প্রথমে t1, এটা যদি সেকেন্ডে রাখি তাহলে কত? 60 সেকেন্ড বা 1 মিনিট বা মিনিটও রাখতে পারি। আচ্ছা, এরপরে t2 কত হবে? দেখো, t2 হবে এই ক্ষেত্রে 31 মিনিট। কেন 31 মিনিট? আমরা তো এখানে এই স্লটে বা সরি এক্স অক্ষে আমরা সময় দেখাচ্ছি। তাহলে 0 থেকে যাত্রা শুরু করলো, t1 1 মিনিট পরে এখানে, পরবর্তী 30 মিনিট, তাহলে 1 + 30 কত হবে? 31 মিনিট। t2 হবে কত? 31 মিনিট, বুঝছো? t1 থেকে t2 হচ্ছে 30 মিনিট, বাট মূল বিন্দু থেকে t2 হবে 31 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা t1 বলতে পারি 1 মিনিট, t2 বলতে পারি 31 মিনিট, আর t3 শেষ লাস্ট যখন থেমে যাবে ট্রেনটা, ধরে এখানে থামলো, এটাকে আমরা বলতে পারি কত বলতে পারি? এটাকে বলতে পারি 31 মিনিট পরে থামতে আরো লাগছে 1.5 মিনিট, তাহলে এটা কত হবে? 32.5 মিনিট। লাস্টে ফাইনালি 32.5 মিনিট পরে যাত্রা শুরুর 32.5 মিনিট পরে ট্রেনটা থেমে যাবে। এই আর এই অক্ষে আমাদের কি দিব? এটাকে আমরা দেবো টি। তাহলে আমরা 3টা টাইম স্লটে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এক্স অক্ষে দিছি ভি। তাহলে শুরুতে বেগ কত? শুরুতে বেগ হচ্ছে 0, কারণ সোনাপুর স্টেশন যাত্রা শুরু করে তার বেগ ছিল 0 থেকে ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। এখন এই যে বাড়তে থাকলো সেটা সমবেগে নাকি সমতরণে? এটা হবে সমতরণে, বলছে আমাদের এখানে সমতরণে। তো সমতরণের ক্ষেত্রে গ্রাফ আমরা একটু আগে দেখেছি। সমতরণের ক্ষেত্রে বিটি গ্রাফটা কি ছিল? একটা মূল বিন্দুগামী সরলরেখা ছিল। গ্রাফটা বুঝছো? আমরা যে গ্রাফটা দেখালাম আজকে সমতরণের ক্ষেত্রে বিটি গ্রাফ আমরা আঁকতেছি, কিন্তু বেগ ভার্সাস সময় বিটি গ্রাফটা আমরা আঁকতেছি। তাহলে সমতরণের ক্ষেত্রে সেই গ্রাফটা আমরা দেখেছি, যদি স্থির অবস্থায় যাত্রা শুরু করে তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু না করে তাহলে মূল বিন্দুগামী সরলরেখা না হয়ে এই একটু উপর থেকে শুরু হবে, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাছিলাম। তাহলে এটা যেহেতু স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, এটা মূল বিন্দুগামী সরলরেখা। তো আমরা দেখো 1 মিনিট পরে বেগ কত হয়েছিল? 30 মিটার পার সেকেন্ড, যেটা আমরা বের করছি। তাহলে আমরা এখানে ধরো দেখাই 30 মিটার পার মিটার পার সেকেন্ড। তাহলে এই t1 সময়ে 30 আসলো, ধরো এখানে এই পয়েন্টটা আসলো, ঠিক আছে? এখন এই 0 থেকে যে এই পয়েন্টটা আসলো t1 সময়, সেটা কি রকম হবে? মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, বুঝছো? তাহলে দেখো 0 থেকে 30 আসলো t1 সময়। এই t1 সময় পর অর্থাৎ 1 মিনিট পরে পরবর্তী 30 মিনিট অর্থাৎ 31 মিনিট পর্যন্ত ট্রেনটি সমবেগে চলবে, এবং সেই বেগের মান হবে তো 30 মিটার পার সেকেন্ড। আর সমবেগের ক্ষেত্রে বিটি গ্রাফটা আমরা কত ক্লাসে দেখেছি, সেটা হবে একটা অনুভূমিক সরলরেখা। হ্যাঁ, এক্স অক্ষের বা টি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, যেহেতু এটা সমবেগ, তাহলে এই গ্রাফটা আপ টু টি2 পর্যন্ত এটা সমবেগ এরকম থাকবে, সমবেগ থাকবে, বুঝছো? আসলে গ্রাফটা এটা আরো বড় করা দরকার ছিল, আমাদের এখানে জায়গা না দেখে আমরা দেখাতে পারতেছি না, কারণ এই সময়টা প্রথম সময়টা হচ্ছে মাত্র 1 মিনিট, মধ্যবর্তী সময়টা হচ্ছে 30 মিনিট, এটা আরো বড় হওয়ার কথা, আমরা এখানে দেখাতে পারতেছি না স্পেসের অভাবে। আচ্ছা, তাহলে এই t2 সময় অর্থাৎ 31 মিনিট পর্যন্ত এটা সমবেগে চলবে, সেই বেগের মান কত? বেগের মান 30 থাকবে, পরিবর্তন হবে না, যেহেতু এটা সমবেগে চলতে থাকবে মধ্যবর্তী 30 মিনিট।
31 মিনিট পর ট্রেনটাকে থামানোর জন্য ব্রেক করা হবে এবং ট্রেনটা এক সময় থেমে যাবে। কত সময় থামবে? 31 মিনিটের পরে আরও 1.5 মিনিট চলার পর ট্রেনটা থেমে যাবে। তাহলে এটা হচ্ছে সমমন্দন। সমমন্দন আমরা সমমন্দনের ক্ষেত্রে বলছিলাম গ্রাফটা উপর থেকে নিচের দিকে নামবে, কারণ তার আদিবেগ কিন্তু 0 না, আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হয়ে গেল এই, বুঝছো? তাহলে আমরা দেখালাম এখানে সময়ের সাথে বেগের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আমরা গ্রাফিক্যালি দেখালাম। আমরা এই 3টা প্রশ্নের একটা সলিউশন আসতে করছি, হ্যাঁ, বাকি 2টা আজকে আর করবো না, আগামী ক্লাসে। আজকে শেষ করা যাবে না, নেক্সট ক্লাস আমরা এটা ধরবো। হ্যাঁ, তো তোমরা সব ভালো থাকবে। এই ক্লাসটা এটা কিন্তু বইতে পাবে না, এরকম কোনো এক্সাম্পল নাই। হ্যাঁ, এই কারণে করাচ্ছে, বাট এটা ইম্পর্টেন্ট। এই ধরনের পরীক্ষা কিন্তু আসে, হ্যাঁ, বোর্ডের পরীক্ষা বা ভর্তি পরীক্ষা প্রায় আসে এই ধরনের গ্রাফ আসে। এই কারণে আমি দেখাইলাম, বইতে নাই কিন্তু এরকম কোনো গ্রাফ আমরা বলতে পাইবে না। এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, বা গ্রাফগুলো তোমরা স্কুলে পড়ে আসছো, আমিও পড়াইছি, একটু মনোযোগ দিলেই পারবা। হ্যাঁ, বুঝছো? তো গ্রাফটা রিপ্রেজেন্টেশন কেমন হবে সেটা দেখালাম, স্কুলে এটা পড়ছো আশা করি। হ্যাঁ, এখন আরও ভালোভাবে দেখা দিলাম। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।